নমস্কার, শুভ সন্ধ্যা। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিল্পীদ্বয় এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল প্রিয় দর্শক। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রুতিনাটক এমন একটি শিল্প মাধ্যম যে শব্দ, স্বর ও উচ্চারণের মাধ্যমে জীবন্ত অনুভূতি সৃষ্টি করা যায়। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় শ্রুতিনাটক ও কিছু প্রসঙ্গ। এখন আজকের দুজন মাননীয় অতিথি সম্পর্কে কিছু কথা। আমরা সকলে অত্যন্ত আনন্দিত এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুইজন বিশিষ্ট অতিথি। একজন গুণী শিক্ষাবিদ, দার্শনিক এবং প্রাজ্ঞ চিন্তক ডক্টর শ্রীমতী মুখার্জি মহাশয়া, যিনি দর্শন ও সাহিত্য চর্চায় এক উজ্জ্বল নাম। ডক্টর মুখার্জি কলকাতার লেডি ব্রেবোন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর। একই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী কৌস্তভ মণি ধর মহাশয়, যার সুললিত কণ্ঠ এবং সুন্দর আবৃত্তির মধ্য দিয়ে আমাদের শ্রুতি নাটকের রসাস্বাদন করার সুযোগ হবে। আমাদের আজকের অনুষ্ঠানের দুইজন সম্মাননীয় শিল্পীকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। একই সাথে আপনাদের সকলকে ঐকান্তিক উপস্থিতির জন্য জানাই একরাশ শুভকামনা। আসুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলি। কথা হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক সহযোগিতা করছো। আচ্ছা, আমরা যে আলোচনা ঢুকতে যাচ্ছি শ্রুতি নাটক প্রসঙ্গে, সেই আলোচনাটাকে আমরা মোটামুটি এরকম ভাবে ভেবে আজকে উপস্থাপনা করতে চাইছি। সেটা হচ্ছে কিছু ভাবনা এবং কিছু শ্রুতি নাটক উপস্থাপনা, দুটোই। দেখা যাক কতটা কি কতদূর আমরা আমাদের ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। শ্রুতি নাটক আলোচনা যেটুকুই করি না কেন, এটাকে নাট্যকলা এই ধারণা ছত্রছায়াতেই ভাবছি। এবং নাট্যকলার বিষয়ে বলতে গেলেও মুখ্যত আমার মূল যে ধারণাটার আধারে আলোচনা করার কথা, সেটা হলো সাহিত্য বা সাহিত্য সৃষ্টি। সেটা আসছে পড়া। নাট্যকলার সঙ্গে যেহেতু অতি ঘনিষ্ঠ সম্পর্ক শ্রুতি নাটকের, সেহেতু প্রথমেই মনে হয় নাট্যকলার সঙ্গে শ্রুতি নাটকের সম্পর্ককে একটু বুঝে নেওয়া যাক, তাহলে আমাদের আলোচনাটা ঠিক পথে এগোবে বলে মনে হচ্ছে। নাট্যকলা দেখুন, আমরা প্রত্যেকেই জানি মঞ্চ, আলোকসজ্জা আর মানে চরিত্রানুক সাজসজ্জা, বেশভূষা, এগুলোর একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেদিক থেকে শ্রুতি নাটক একেবারে স্বতন্ত্র। এর উপস্থাপনার মাধ্যম একান্তভাবে শব্দ, আর এই শব্দকে নিয়ে পাঠ ও বাচনভঙ্গি নির্ভর পুরো ব্যাপারটা। কিরম ভাবে পাঠ করব এবং কি বাচনভঙ্গিতে সেটাকে আমি হাজির করতে পারবো। কখনো কখনো মঞ্চে তো উপস্থাপিত হয়। আসলে একটা সময় ছিল যখন ধরো বেশিরভাগই বেতারের কথা ভাবা হতো। এখন তো তা না, এখন আমরা সকলেই জানি যে বাচিক শিল্পীরা অত্যন্ত প্রতিষ্ঠিত একটা শিল্পকলার অনুশীলন করেন, উপস্থাপনা করেন, জনসমক্ষে তাদের অত্যন্ত সমাদর। কিন্তু সেই জন্যে মঞ্চে পরিবেশিত হয়। এখন মঞ্চে পরিবেশিত হলেও দৃশ্য বা আবহ উপস্থাপনা ছাড়াও এটা মানে শ্রুতি নাটক পরিবেশনা করা যায়। যে কোনো শ্রুতি নাটকের ক্ষেত্রে যে যে মূল বিষয়গুলো লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে শব্দ ও বাচনভঙ্গি। কারণ মূল ভিত্তিটাই হলো সংলাপ।
শব্দ আর ক্ষেত্র বিশেষে সাউন্ড এফেক্ট সবসময়। এই যে ধরুন আমরা যে অংশে এটা কোনো কোনো শ্রুতি নাটকের অংশ বিশেষ করে দেখাবো, তখন কিন্তু আমরা সাউন্ড এফেক্ট দিচ্ছি তা না, কিন্তু সাউন্ড এফেক্ট দিয়েও করা যায় এবং করলে ভালোই হয়। মঞ্চ বা দৃশ্যপট কোনো মতেই আবশ্যিক নয়, এটা মানে একবারে লাগবেই মঞ্চ, লাগবেই কোনো একটা বিশেষ দৃশ্যপট, যেরকম নাট্যকলার অন্যান্য ক্ষেত্রে আমরা পাই যে দৃশ্যপটটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অনেক কথাই দৃশ্যপটের মাধ্যমে বলা হয়ে যায়। বিভিন্ন নাট্য সৃষ্টির ক্ষেত্রে এখন তো যত এগোয়, যত দেখি স্টেজের উপরে আধুনিকতা এবং বৈজ্ঞানিক ও সাজ সরঞ্জামের সুযোগ আছে, ব্যবহারও হয়, তার ফলে মানে আবহটা, আলো, দৃশ্যসজ্জা আর পোশাকের কথা তো বাদই দিলাম, এই সব কিছুর মধ্যে নাটকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু সেইটা শ্রুতি নাটকের ক্ষেত্রে মোটেই আবশ্যিক না। আমি বাদই বলতে পারতাম, কিন্তু বললাম না এই জন্যে যে আমি একটা জায়গা খোলা রাখলাম। কোথাও কোথাও কিন্তু বেশভূষা সহ শ্রুতি নাটক করা হয় কখনো কখনো, এই এই আঙ্গিকে প্রয়োগটাও আমরা দেখেছি, তাহলে ওই জায়গাটা আমি খোলা রাখছি, আবশ্যিক নয় এই জন্য বলছি। কিছু অংশ নিলেও নেওয়া যেতে পারে, কিন্তু নিতেই হবে যেটা নাটক উপস্থাপনার ক্ষেত্রে যে জোরটা থাকে, যেমন খরচ, যেমন সুযোগ সুবিধে, সেই অনুযায়ী নাট্য উপস্থাপনা যারা করেন তারা ওইগুলো ব্যবস্থা করেন, সেটা আমরা শ্রুতি নাটকের ক্ষেত্রে কোনো আবশ্যিকতাই থাকে না। হ্যাঁ, সেটার একটা চাপ থাকে, কিন্তু শ্রুতি নাটকে সেটা একমাত্র এটা মাধ্যম হচ্ছে শব্দ এবং শব্দের প্রক্ষেপণ। হ্যাঁ, আর অডিও ভিজুয়াল দুটো মাধ্যমেই শ্রুতি নাটক এখন পরিবেশিত হতে পারে। অনেকে শ্রুতি নাটককে বলেন কবিতা বা নাটকের প্রকাশ্য, কবিতা নাটকের মতো সাহিত্যের প্রকাশ্য পাঠ, যেখানে কণ্ঠের তথা ধ্বনির নাটকীয় ব্যবহার। পাঠ মানে শুধুমাত্র পড়ে যাওয়া অবশ্যই না, বেছে নেওয়া হয় সংলাপধর্মী নাট্য অংশ বা নাটক, এবং সেইভাবেই নাটকীয় ব্যবহার করতে হয়। এটি সেট, প্রক্স, বিশেষ আলো বা সম্পূর্ণ চরিত্রানুগ পোশাক ছাড়া, মানে বাদ দিয়ে থিয়েটার বা নাট্যকলার একটা বিশিষ্ট রূপ। সাহিত্যের সঙ্গে শ্রুতি নাটকের মূল সম্পর্ক হলো সাহিত্য সরাসরি স্রষ্টার থেকে শ্রোতার কাছে বা দর্শকের কাছে পৌঁছে যেতে পারে একেবারে শব্দ মাধ্যমে, মানে মুদ্রণ মাধ্যমে। সেখানে শ্রুতি নাটক কিন্তু সরাসরি যায় না, তার অবলম্বনই হচ্ছে শব্দ প্রক্ষেপণ, নাট্য অভিনয়ের অংশ বিশেষ ইত্যাদি। একটা এখানে আমি আরেকটি কথা একটু বলে নিই, সেটা হচ্ছে শ্রুতি নাটক এই জন্যেই, এই যে ধরুন সাহিত্য সৃষ্টি, মূল সাহিত্য সৃষ্টি, যেমন একটা ছোট গল্প আমরা একটু দেখাবার চেষ্টা করবো রবীন্দ্রনাথের জীবিত মৃত, সেটার থেকে আমরা যখন শ্রুতি নাটকে পৌঁছাচ্ছি, অনেকেই বলছেন শ্রুতি নাটক কিরকম, অনেকে মানে আমি বলতে চাইছি পবিত্র সরকার বাবুর মতামত। আমি আলোচনাটার মধ্যে অনেকাংশে প্রভাবিত হয়েছি পবিত্র সরকার মশাই এবং সৌম্য মিত্র মশাইয়ের মতামতে। শ্রুতি নাটক কারো কারো মতে মধ্যস্থী, অর্থাৎ এটি একটি অভিকরণ নির্ভর শিল্প। অভিকরণ বলতে যেটা বলতে চাইছেন পবিত্রবাবু, ওরই শব্দ সৃষ্টি এটা, সেটা আমার যা মনে হয়েছে যে যেখানে পারফরমেন্স থাকছে, সেই পারফরমেন্স বলতে আমরা যা বুঝি অভিকরণের মূল মানে মর্মার্থই তাই। যেহেতু স্রষ্টা এবং যাদের উদ্দেশ্যে এটা করা হচ্ছে তাদের মাঝখানে রয়েছেন এই মানে অভিকার যারা পারফর্মিং আর্টটাকে তুলে ধরছেন, এই আর্টটাকে যারা তুলে ধরছেন সেই অভিকার যারা, মানে আমরা বলতে পারি যে এই শ্রুতি নাটক যারা করছেন তারা হলেন মধ্যস্থ। যদিও মধ্যস্থ কথাটা শুনলে গোলমেলে লাগে, মধ্যস্থ বলতে আমরা সাধারণত দেখি বিপণন করার ক্ষেত্রে মধ্যস্থ, কখনো ব্যবস্থাপনার ক্ষেত্রে মধ্যস্থ, সেরকম কিন্তু না, এই মধ্যস্থতা অন্যরকম। অর্থাৎ আমি যদি শ্রুতি নাটক পরিবেশন করি তখন আমি মধ্যস্থ, আমি অভিকারও বটে, কিন্তু আমি এমন মধ্যস্থ সেটা হচ্ছে শিল্পবোধের,
আমি মোটেই বিপণন বা ব্যবস্থাপনার মধ্যস্থ নই। আমি এইটা একটুখানি মানে কি বলবেন, লোভ সামলাতে পারছি না, একটুখানি সৌম্য মিত্র মশাই নিজের কথাই বলি। অভিকার্যে শিল্পবোধ থাকতে হয়, অনুশীলন করতে হয়, শিল্পটির তত্ত্ব আর সৌন্দর্য বুঝতে হয় এবং তাদের অভিকরণের মধ্যে শিল্পের সৃষ্টির সৌন্দর্য, বার্তা ও আবেগ যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয়। যে পরিমাণে অভিকার সেটা পারেন সেই পরিমাণে তিনি সার্থক, যে পরিমাণে না পারেন সেই পরিমাণে তিনি ব্যর্থ। এখানে এই যে শিল্পের কথা থাকছে, সাহিত্য থেকে উৎস সাহিত্য, ফলে এই এই প্রসঙ্গগুলো থাকার জন্য একটা সৃষ্টির ব্যাপার তো থাকছে, মূল সাহিত্য থেকে উঠে আসছে, অথচ একটা সৃষ্টির ছোঁয়া পেয়ে আসছে। ফলে তার প্রকাশ, অভিকরণ আর প্রকটন মানে ব্যক্ত করে দেওয়া যে সুযোগ, সেখানে অনেক বেশি বৈচিত্র্য থাকে। ফলে অভিকারদের হাতে নানা রকম বৈচিত্র্য, যে কোনো সৃষ্টিধর্মী জিনিসেরই যা হয় এখানেও সেটা হয়। এবং যেটা ধরুন আমরা আমাদের খুব চেনা জগৎ সিনেমার দিক থেকে দেখাতে পারি, যেমন ঘরে বাইরে যেমন করে মূল রচনা হয়েছিল, তার থেকে ঘরে বাইরে যখন সত্যজিৎ বাবু সিনেমায় রূপ দিলেন অনেকটা সরে আসলো। ওই একই সঙ্গে মনে রাখতে হচ্ছে প্রকাশ, অভিকরণ বা প্রকটনের অনেক সম্ভাবনা এবং সুযোগকে তার মতন মহান ব্যক্তি কাজে লাগাতে পেরেছিলেন। এইটার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে হবে, যখন ধরুন একটা সাহিত্য অংশ যেটা মূল উৎস, হ্যাঁ, সেটা থেকে যদি শ্রুতি নাটকে অনুপ্রবেশ করতে হয়, তাহলে অনেক সময় আমরা দেখি যত মহৎ শিল্প সাহিত্য সৃষ্টি হোক না কেন, সেটার মধ্যে অনেক কিছু সংযোজন, পরিমার্জন করতে হয়। না করলে চরিত্রের মধ্যে ওই নাটকীয়তা এবং চরিত্র চিত্রণটা যথাযথ হয় না। গল্পে যেমন আকারে থাকে, আর শ্রুতি নাটকে নাটকীয় ব্যবহারটা যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই জন্যে এর ওই সংলাপের মধ্যে দিয়ে অনেক কথা বলতে হয়, বলতে চাওয়া হয়, যাতে করে ওই আবহ সৃষ্টি, দৃশ্যের পরিবর্তনের অভাব, এগুলোকে মেকআপ করে দেওয়া যায়, কেমন অনেকটা গুটিয়ে নেওয়া যায় এই সমস্যাগুলোকে। আবার এটার সঙ্গে আমরা কখনো কখনো ভাষ্য পাঠও করি। ভাষ্য পাঠের দ্বারা নানা প্রাসঙ্গিক অংশ উল্লেখ করা যায়। তবে সংলাপের মধ্যে দিয়ে যদি বলা যায়, তাহলে আমরা দেখি তার আকর্ষণও বেশি, নাটকীয়তা বেশি, মানে তার উপরে মুন্সিয়ানাটা বেশি প্রকাশ পায়। আমরা এই যে ধরুন কিভাবে একটা ছোট গল্প থেকে সংলাপে আসতে পারি এবং সংলাপ অনুযায়ী কিভাবে চরিত্র চিত্রণটাকে তুলে ধরতে পারি, সেক্ষেত্রে একজন যখন ভাবছেন যে এটা শ্রুতি নাটক হতে যাচ্ছে, তিনি কিভাবে চিত্রায়িত করতে পারেন সেটা একটু চেষ্টা করে দেখি। আমি এটা রবীন্দ্রনাথের জীবিত মৃত এই ছোট গল্প অনুসরণে আমাদের একটি শ্রুতি নাটক আয়োজনের চেষ্টা করা হয়েছিল। এই নাট্য রূপান্তরটা অনেকটা আমি চেষ্টা করেছি, দেখা যাক পরিবর্তনটা কি অংশে দেখেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। এই কাহিনীর শুরু রানীহাটির জমিদার বাড়িতে। জমিদার সারদা শঙ্কর, তার গৃহিণী, পুত্র সতীশ আর নিঃসন্তান বিধবা ছোট ভাতৃবধূ, এই জমিদারের ছোট্ট পরিবার। কিন্তু জমিদার বাড়ি তো, কাজেই লোক লস্কর, টাকা পয়সা এসব কোনো সমস্যাই নয়। তবু জমিদার সারদা শঙ্কর খুবই চিন্তিত। না না, তার চিন্তা জমিদারি বা প্রজাদের সমস্যা নিয়ে নয়, সারদা শঙ্করের চিন্তা তার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে। অবশ্য তার থেকেও বড় চিন্তা তার বংশের প্রদীপ সন্তান সতীশকে নিয়ে। ও মা, তুমি এটা এই সাত সকালে কাজকর্ম ফেলে তুমি এখানে? না মানে, তোমার শরীরটা আছে কেমন, মানে তোমাকে নিয়েই তো যত চিন্তা। এখানে কেন? আমাকে নিয়ে আবার কিসের চিন্তা তোমার?
না মানে ঠিক তোমায় নিয়েও ততটা নয়। দেখো শরীর থাকলে রোগ ভোগ এসব তো থাকবেই, তাই না? তবে তোমাদের মেয়েদের আবার একটা কিছু হলেই নানান সমস্যা। তো সে যাক যাক, আসলে ওই খোকা সতীশকে নিয়ে বড় চিন্তা আমার। কেন? তাকে নিয়ে এত চিন্তার কি হলো? না মানে তেমন কিছু না। তবে দেখো মানে তুমি মা, তুমি যদি সুস্থ না থাকো তাহলে তার দেখভালটা হবে কি করে বলো? হ্যাঁ, বংশের একমাত্র তিলক সে, তো তার দেখাশোনার যেন কোনো ত্রুটি না হয়, বুঝলে? এটাই এটাই ভাবছি আর কি। আর সে আর তোমাকে ভাবতে হবে না গো। ওর ভার পুরোপুরি নিয়েছে কাদম্বিনী। সে আদরে যত্নে সতীশকে একেবারে ভরিয়ে রেখেছে, আর সে কোনো ত্রুটি হতেই দেবে না। কি যে বলো না গিন্নি, তুমি তো মা, তোমাকে তো তার বেশি প্রয়োজন। এখন এখন তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তার কি দশা হবে বলো? হ্যাঁ, অবশ্য এটা ঠিক যে কাদম্বিনীকে দিয়ে একটা সুবিধাও আছে, সে সে একে বিধবা, তাই ছেলে পুলেও নেই, আর সাত পুলে তো তার কেউই নেই। কাজেই সব স্নেহটাই সতীশের ওপর গিয়ে পড়েছে। এই এই কথায় বলে না, ওই কি যেন কথাটা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ? তা যাই হোক, যাই হোক, দেখো ছেলের যেন কোনো অসুবিধা মানে ওই অসুখ বিসুখ এসব না হয় আর কি, মানে এই ভাবনাতেই তো আমার আসলে যাকে যাকে ওদিকে ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে, বুঝলে? ওইদিকে নায়ক মশাই এসেছেন। যাই, আমি একটু এই হিসেব পত্রগুলো একটু দেখে নিই চট করে। হ্যাঁ, হিসেবে মন দাও, আর নয়তো লোকে বলবে তুমি খালি গিন্নির কাছে সময় কাটাও। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলি চলি, হ্যাঁ, ওই কাজ টাজগুলো একটু সেরে নি। হ্যাঁ, তাই যাও, দুকা দুকা। যাক যাক বাবা, এখন একটু জিরোই। আর দুপুরে আবার তাস খেলা আছে। কাল হইমো আমায় চুরি করে হারিয়েছে। আজ তা বুঝিয়ে দেব। তুমি ননদিনী, ঠিক আছে, কিন্তু তা বলে আমি ছাড়বো কেন? আজ হইবা বুঝবে কত ধানে কত চাল। ওরে ওরে, ও সুরো, একবারটি গিয়ে দেখ না বাবা, সতীশের ছোট কাকি ওর কাছে আছে তো? আহ, আহ, আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু গড়িয়ে নি। এভাবেই কাটছিল রানীহাটির জমিদার বাড়ির দিনগুলো। জমিদার গিন্নি তাদের সন্তান সতীশের ভার কাদম্বিনীর উপর সঁপে দিয়ে নিশ্চিন্তে ছিলেন। সতীশও ছিল কাকি অন্ত প্রাণ, আর সন্তানহীনা স্বামীহীনা কাদম্বিনীও জীবনে কিছু না পাবার দুঃখ ভুলে গিয়েছিল সতীশকে বুকে পেয়ে। কিন্তু জীবন দেবতা যে কাদম্বিনীর জীবনে একদিন এঁকে দেবেন অন্য ছবি, তা কে আর জানতো? সেদিনটা ছিল দুর্যোগে ভরা দিন। এখানে আবার আমরা আমি কাদম্বিনীর অংশটা করছি, ও করছে ওই ছোট বাচ্চা সতীশের অংশটা। আজ শরীরটা ঠিক জুতের লাগছে না, কেমন কেমন যেন করছে। আর শুরু ঠিকই বলে আমার খাওয়ার ঠিক নেই, কাজেরও বিরাম নেই। যাক, এসব ভেবেই বা কি হবে? কি আছে আর আমার জীবনে সতীশ ছাড়া? আমার জীবনের আর মূল্যই বা কি? কাকি, কাকি, কোথায় গেলি? কাকি, কাকি, জল দে কাকি, কাকি। এই তো, এই তো বাবা, যাই যাই, এই 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 নাও, জল নাও, আচ্ছা রে। হ্যাঁ, আর দেবো? এবার একটু ফল খাও বাবা, আমি এক্ষুনি আনছি। না না না, কাকি, তুই কোথাও যাস নে। কাকি, আমার কাছে আয়, কাছে আয়। এই তো, এই তো বাবা, এই তো আমি তোমার কাছে আছি। তোমায় ছেড়ে আমি কোথায় যাব? কোথাও যাব না। জমির দুয়ারও আমি বন্ধ করে দেবো বাবা। জুন, জুনকে তার কাছে কেন যাবে? যাবে না, বলো বলো বলো, যাবে না? না, না বাবা, না, আমি কোথাও যাব না। কেন যাব? আমি তোমার পাশটুকুতেই থাকবো। হে বিধাতা ঠাকুর, আমার এই প্রার্থনাটুকু শোনো। আরে আরে, এদিকে সন্ধে হয়। উফ, এখনো তো দুধ দেওয়া হলো না। যাই, আমি ছুটতে গিয়ে তোমার দুধটুকু নিয়ে আসি। না না, যাবে না, যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কি মুশকিল! দিদি, ও দিদি, সতীশের দুধটা দাও। আমাকে যে সতীশ মোটে ছাড়ছে না।
ভালো করে গরম করে দিও। ও সুরো, কেন যে এত দেরি করে সবাই? কাকি, ও কাকি, বাইরে জল পড়ে কেন? এত মেঘ কেন আকাশে? ও মা, ও জল কোথা? ও তো বৃষ্টি, শ্রাবণ মাস যে এখন। ও তাই, তাই কাল থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ও বৃষ্টিতে কি হয় কাকি? ও কাকি, বলো না, বলো না, বৃষ্টিতে কি হয় কাকি? বলো না কাকি। আমার কেমন যেন করছে। ও, সারাদিন খাইনি বলে এমন হচ্ছে নাকি। ও শুরো, দুধটা। কাকি, কাকি, তো কি হয়েছে কাকি? কাকি, কি হয়েছে? কি হয়েছে? তো কিছু না। দুধটা এনেছো দিদি? ব্যথা। এখানে আবার গিন্নি, মানে ওই সারদা শঙ্করের গিন্নি, যিনি ওই কাদম্বিনীর বড় যা, উনি আর কি, যার সন্তান সতীশ, তার কথা। এ কি, কি হলো রে তোর? ও কাদম্বিনী, অন্ধকার। দিদি, দিদি, সব অন্ধকার। সতীশ, সতীশ কই, কোথায়? গিন্নি আবার, ডাক না বাবা, সতীশ, তো কাকিকে ডাক। আরে ও কাদু। কাকি, কাকি, জল দে। এই কাকি, কাকি, অমন করে শুলি কেন কাকি? ও কাকি, কাকি, কাকি। ওরে কি সর্বনাশ! ওরে অসুর, অসুর, করতে বাবাকে খবর দে, বলে এক্ষুনি আমি ডাকছি। কাকি, কাকি। এই অংশটুকু পড়লাম আপাতত, পরে আরেকটা অংশ, এটারই অন্য অংশে আসবো। এখানে আরেকটু কথা বলি। আম, এই অংশটা যদি গল্প মূল অংশটা খুলে দেখা যায়, তাহলে দেখবেন যে একটা প্রথম প্যারাতেই এই পুরো ঘটনার প্রেক্ষাপটটা বলা আছে। কিছু বিবৃতি, যেমন ধরুন তাস খেলছে গিন্নিমা ইত্যাদি, এগুলো ওই পেছনে শেষের দিকে লেখক বলেছেন, গল্পকার, সেখান থেকে নিয়ে এসে চরিত্রটাকে ঠিকমতো ফোটাবার জন্য গুছিয়ে নিতে হয়েছে। এই মানে আমার এইটা বলার উদ্দেশ্য যে শ্রুতি নাটকের সময় ওই গোটা অংশটাকে, যেটা নাটকে দেখানোর যে অসুবিধে না দেখানোর জন্য, নাটকের মতন করে তো দেখানো যাচ্ছে না, ফলে যথাসম্ভব সংলাপের মধ্যে দিয়ে এবং ভাষ্যপাঠের মধ্যে দিয়ে সেটাকে তুলে ধরার একটা চেষ্টা করতেই হচ্ছে। আর এখানে আরেকটা প্রসঙ্গ একটু বলে নিই, যে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে যেমন স্রষ্টাকে সেটা নির্ণয় করতে কোনো অসুবিধা হয় না, নাট্যকলা একটু সেটা নিয়ে সমস্যা থাকে, কারণ নাট্যকলায় ধরুন আলোকশিল্পী, আবহ, সঙ্গীতকার, এদের সকলেরই বিশিষ্ট ভূমিকা থাকে। পুরো নাটকটি সার্থক করে তোলার জন্য এদের মিলিত ভূমিকায় মানে দরকারি। সেই জন্যে ওই গোটা নাটকটার স্রষ্টাকে এটা বলা খুব একটা সহজ হয় না। বলাই বাহুল্য, অভিকার এবং গল্পকার, যদি গল্পকার পৃথক হয়ে থাকেন, হওয়ারই কথা, কারণ হতে হয় অনেক সময়, গল্পকার তো লভ্য নাও হতে পারেন। তো সেইখানে অভিকার শিল্পী এবং গল্পকারের মধ্যে মানে এই প্রশ্নটা অপ্রচ্ছন্ন থেকেই যায়, যে কাকে আমরা স্রষ্টা বলবো, যখন একটা অন্যরকম আকার নিতে যায়, মানে শ্রুতি নাটকের দাবি অনুসারে সেটা হতেই পারে, সেক্ষেত্রে এই প্রশ্নটা থাকে, যে যেটা নাটকের মূল নাটকের জায়গায় থাকে, যে স্রষ্টা কাকে বলা যাবে, সেটা খুব একটা মীমাংসিত উত্তর আমরা পাই না সচরাচর। আমরা এটারই চেষ্টা করি। আমরা এই জীবিত মৃত্যুর মাঝখানে একটু দীর্ঘ, তো আমি সময়ের অত হাতে কিছু থাকবে না, সেজন্য আবার মূল অংশে আসতে চাচ্ছি। এর মাঝখানে আমরা সকলেই যারা জানি জীবিত মৃত্যু, যে কাদম্বিনীকে মৃত ভেবে লোকজন জড়ো করে, এবং যেহেতু বিধবা, তার সঙ্গে তাকে সাপোর্ট করার মতো কেউ নেই, শ্বশুরবাড়ি থেকে কি ব্যবস্থা হয়েছিল আমরা মোটামুটি ধারণা আছে। খুব সংক্ষেপে তাকে আর কি দাহ করতে পাঠানো হলো। কিন্তু যে সময়টা মানে লক্ষ্য করা উচিত ছিল, যে মৃতদেহ
যথার্থই ব্যক্তিটির মৃত্যু হয়েছে কিনা সেটা করা হয়নি। ঘটনাচক্রে কাদম্বিনী বেঁচে যায়, কিন্তু ততক্ষণ অপেক্ষা করার মতো নিজের লোককে পেয়ে যায়নি। যারা গিয়েছিল নিজের লোকেরা হলেও কি হতো জানি না। যাই হোক, বর্ষা ইত্যাদি বৃষ্টি বাদল দেখে তারা, হ্যাঁ, ভীষণ দুর্যোগ ছিল। তারা ওই যে বৃষ্টির কথাটা ওই জন্যই সংলাপের মুখে রাখা হয়েছে যে দুর্দান্ত বৃষ্টি হয়েই চলেছে। তো তখন হলো তারা ও মৃতদেহটি ফেলে চলে আসে এবং এসে বিবৃতি দেয় যে না, আমরা তো দাহ করে এসেছি। আর মৃতদেহকে নড়তে চড়তে দেখে ততক্ষণে তার জ্ঞান ফিরছে, নড়তে চড়তে দেখে ওরা আরোই পিটান দেয়, কারণ ওদের মনে হয়েছিল যে ভূত হয়ে গেছে। কাদম্বিনী বিধবা মৃত্যুর পরে ভূত হয়েছে, যা মানে গ্রাম্য সংস্কার। কিন্তু ঘটনাচক্রে কাদম্বিনী একেবারেই অল্প বয়সী মেয়ে, সে তো উঠে দাঁড়িয়েছে এবং ক্লান্ত শ্রান্ত। সেই অবস্থায় সে কি করে, সে শ্মশান পার হয়ে কাছাকাছি অঞ্চলে তার বন্ধুর বাড়ি যায়, যোগমায়া। সেখানে যায়, সেখানে গিয়ে কিছু পারিবারিক খুব মধুর জিনিস তুলে ধরতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই তখন ওই যোগমায়ার স্বামীর একটু বেশি আগ্রহ। এই সমস্ত পরে ওরাও জেনে গেল যে না, ছোট বউ ও জমিদার বাড়ির ছোট বউয়ের কিন্তু মৃত্যু হয়েছে। এইটা যখন হচ্ছে, এই ঘটনা এরকম এইরকম প্রেক্ষাপটে ও যোগমায়ার বাড়িতেও বিভিন্ন একটা সমস্যা হতে থাকলো। স্বামীর অতি আগ্রহ, ওর বন্ধুর অপছন্দ, এবং যখন ওরা জেনে গেল মৃত্যু হয়েছে, তখন তাদেরও আবার এই ভূত বলে সংশয় ইত্যাদি। তখন যা করতে হলো, কাদম্বিনী ওর শ্বশুরবাড়ি আবার প্রত্যাবর্তন করার জন্য ওর আশ্রয়ের চাহিদার থেকেও বেশি চাহিদা ছিল সতীশ, এবং ওর একটা ভিতরে কনভিকশন ছিল যে সতীশ যে কিনা ওকে চোখে হারায়, সে তো ওকে ওকে মানে কিছুতেই কাজ ছাড়া করবে না। ফলে ওর অন্য কোনো রকম সংশয় নিয়েও আসে। ফিরছে শ্বশুরবাড়ি, যোগমায়ার বাড়ি থেকে ফিরছে কাদম্বিনী রানীহাটিতে তার শ্বশুরবাড়ি। অতটা পথ এসেছে সে, তাই অর্ধমিত। তবু তার প্রচন্ড টান সতীশের প্রতি, তার দৃঢ় বিশ্বাস সতীশ তাকে পেয়ার ছাড়বে না। রানীহাটির জমিদার বাড়িতে তখন রাতের অন্ধকার। এই প্রেক্ষাপটে কাদম্বিনী আসছে। এই তো বাড়ি। অন্ধকারে ভেতরে ঢুকে যায়, একটা মস্ত ঘুমটা দেবো, কেউ বুঝতেই পারবে না। কাকি, কাকি আয়, কাকি কোথায় গেলি কাকি? কাকি তুই জল দে কাকি। আরে বাচ্চা আমার এখনো ঘুমোয়নি। কাকি, কাকি, কাকি। বাবা, বাবা, তুমি আমায় বলুনি, তুমি এখনো আমায় ডাকো। তবে কি আমি মরিনি? ওই তো বৃষ্টির আওয়াজ, ব্যাঙের ঢাক, ঝিঝি পোকার শব্দ। এই শব্দ আমার চেনা। আমি জীবিত, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি মরিনি। খোকা, খোকা রে। কাকি, কাকি, তুই এসেছিস? তুই আর মরে যাবি না তো? আয়, আয় আমার কাছে আয় কাকি, কাকি। না বাবা, না, আমি আর মরে যাব না। আমায় তুমি ডেকেছো, আমি বাঁচবো, আমি তোমার জন্য বাঁচবো, খোকা আমার। এই সময় সারদা শঙ্কর, মানে এই খোকার বাবা, আসলেন। জমিদার বাবু উনি আসলেন। একি আমি আমি কি দেখছি? ছোট ছোট বৌমা, তুমি? ভগবান, এ তোমার কেমন বিচার ছোট বৌমা? সতীশ আমাদের বংশের একমাত্র তিলক, ওর দিকে দৃষ্টি দিয়ে ওর ক্ষতি করা কি উচিত হচ্ছে একজন মৃত মানুষ হয়ে? না, কেন আপনারা এমন বলছেন? আমি মরিনি, আমি জীবিত, রক্ত মাংসের মানুষ। দেখুন, দেখুন, খোকা, খোকা আমার ঠিক বুঝেছে, তাই না বাবা? বল 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 বাবা, বল। কাকি আয়। না, না, তুই তুই মরে যা, আমার ভয় করছে। তুই তুই মরে যা কাকি, তুই মরে যা, তুই মরে যা। আমি মরিনি, তুমি সবাই দেখো, এই দেখো, আমি মরিনি। এই দেখো, এই বাটি দিয়ে আমি আমার মাথায় মারলাম। দেখো, দেখো, রক্ত বেরোচ্ছে, দেখো, আমি বেঁচে আছি গো, আমি বেঁচে আছি। বৌমা,
পার হয়ে গেছো। আর কেন মায়া বাড়ানো? তুমি আমাদের দয়া করো, আমাদের আমাদের মুক্তি দাও। তুমি তুমি এখান থেকে যাও। কাকি, কাকি তুই যা। তুই চলে যা, তুই মরে যা। তবে তাই হোক। এবার আমি মরি, মরি। খোকা, তুইও বললি মরে যা। না, আরে আর বাঁচবো না, মরবো। এবার আমি মরবো, সত্যি মরবো। অনাথা বিধবা শ্মশান ফেরত কাদম্বিনীকে ভাসুর শারদা শঙ্কর জীবিত বলে স্বীকারই করলেন না। তার স্ত্রীও কাদম্বিনীকে দেখে অজ্ঞান হয়ে গেল। ছোট্ট সতীশও বলে উঠল, কাকি তুমি মরে যা। জীবনের আর কোনো অবলম্বনই রইল না কাদম্বিনী। সে দিশেহারার মতো দৌড়ে ঘরের বাইরে এলো, পেরিয়ে গেল উঠোন, দেউড়ি, তারপর ঝাঁপ দিল শান্ত পুকুরের জলে। সেই অন্ধকার রাত্রে ভারী কিছু একটা জলে পড়ার শব্দ হলো। তারপর তারপর সব শান্ত। পরের দিন পুকুরের জলে ভেসে উঠল কাদম্বিনীর মৃতদেহ। তারপরে সে বিখ্যাত উক্তি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এটা এরকম ভাবে ধরুন একটা গল্প অংশ থেকে শ্রুতি নাটকের আকার দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। আমরা কখনো মঞ্চস্থ করি বিখ্যাত কোনো নাট্য অংশবিশেষ, নাটকের অংশবিশেষ। যেমন এখন আমরা এটাই করতে চলেছি, সেটা হলো আলিবাবা ক্ষীরোদপ্রসাদ বিনোদের লেখা মূল অংশ। নাট্যাংশ এবং শ্রুতি উপযোগী উপস্থাপনা করেছেন যিশু ভট্ট। তার একটা অংশ। এটা অনেক সময় আমাদের নাটক উপস্থাপনার ক্ষেত্রে, মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে অনেক সময় পরিপূর্ণ চরিত্র অনুযায়ী পোশাক সহ উপস্থাপনাও করা হয়, শ্রুতি আকারে করা হয়। যাই হোক, খোদা, একটা টাকা পাইয়ে দে খোদা। 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার अंडा, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেবা? তোমার দোকানে একটু বসবো? কি বিবি সাহেবা? আমার এই জুতোর দোকানে? কেন বিবি সাহেবা? কি আর বললি বাবা মুস্তাফা, আমি এই বসলাম। এবার তোমার দোকানে আমি গড়াগড়ি খাবো। আরে আরে আরে, করো কি বিবি সাহেবা? আমার দোকানে যে খদ্দের ঢুকবে না। পনির সময় গড়াগড়ি খেও না বিবি সাহেবা। তাহলে কি আর করি বাবা মুস্তাফা? কি হয়েছে বিবি সাহেবা? আমার জ্বালা হয়েছে। রাতে রাজি খেয়েছ নিশ্চয়ই। ও, পিয়ার মরেছে বুঝি? বুঝেছি, কারোর সাথে আজনাই হয়েছে। বাবা মুস্তাফা, তুমি কি করছো? শোনো বাবা মুস্তাফা, আমি এখন তোমার দোকানে ঘোরাঘুরি দেবো আর কাটবো আর বলবো তুমি আমার। সর্বনাশ, আমাকে যে কোতোয়ালিতে ধরে নিয়ে যাবে বিবি। লোক জানাজানি হয়ে যাবে, আমার পসার মাটি হবে। তা করো না বিবি সাহেবা। তোমাকে আমার খুব মনে ধরেছে। আমি তোমার করো কি? কোথা থেকে আমার মজাটা এলি বিবি? তাহলে উপায় করো, আমার এই রোগ সারাও। বুঝে ঠিক জায়গায় এসেছ বিবি। আমার কাছে লোকের দাওয়াই আছে, কিন্তু বেটিস তোমাকে সে দাওয়াই দিতে আমার শরম হচ্ছে। কেন বাবা মুস্তাফা? আরে বেটি, তোর গাল তুলতুলে, মুখ ঢুলঢুলে, চোখ ছলছলে,
কি করে তোমাকে সে দাওয়াই খাওয়াই বলতো বিবি সাহেবা? কি দাওয়াই বাবা মুস্তাফা? পয়সা ফটাফট পিঠে পড়লে তোমার রোগ সেরে যাবে। বাবা মুস্তাফা, তুমি জাদু জানো। এই নাও টাকা। হ্যাঁ? টাকা? কেন টাকা? আরে মারো, আমার পয়সার মারো। তুমি তো ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। না না বিবি সাহেবা, অতটাও পারি না। সেরা প্রাণ জোড়া দিতে না পারলেও কাটা শরীর বেমালুম জুড়তে পারি। ও তাই? বাহ, এই তো পেয়েছি। একে দিয়ে কাসেমের কাটা শরীর জোড়া দেবো। আর তুমি তুমি পারবে তো বাবা মুস্তাফা? দেখো না, দেখতে দেখতে আমার কারিগরি। আচ্ছা, বেশ বেশ। তাহলে তাহলে এই বায়না ধরো আর আমার সঙ্গে এসো। হ্যাঁ? কি যে যে মোহর, তাহলে এ তো সামান্য পেটি নয়। কে কে কি কে কি ভাবছো? আরে উঠো উঠো, এই নাও, বিবি সাহেবা? না না না, বেগম সাহেবা? না না, আমার শেহজাদি বড্ড গরিব আছে। কেন আমাকে নিয়ে মস্করা করছো? আরে মস্করা নয় বাবা মুস্তাফা। ধরো আমার হাত ধরো, আমি কিন্তু তোমার চোখ বেঁধে নিয়ে যাবো। মারা যাবো শেহজাদি, আমি গরিব আছি। আমাকে যে অনেককে খাওয়াতে পড়াতে হয় বিবি সাহেবা। হয় কি, তোমাকে ফোন করতে নিয়ে যাবো না, তোমায় আদর করবো। বেটি বলে কি? আচ্ছা আচ্ছা, আমার মুখখানা দেখলে কি তোমার আমাকে কোনে বলে মনে হয়? বাবা মুস্তাফা, না না, তা কি হয়? তা কি হয়? আমার এই নরম হাতে কি অস্ত্র ধরা চলে? এই তো এই তো তোমার গায়ে হাত দিচ্ছে। আমার আমার শরীরে কি সব যেন হয়ে যাচ্ছে। আল্লাহ, গা থেকে হাতটা সরিয়ে নাও সুন্দরী। যাচ্ছি তো, আমি আমি তোমার সঙ্গে যাচ্ছি। আচ্ছা বিবি সাহেবা, সরি বেগম সাহেবা, আচ্ছা আচ্ছা, সত্যি সত্যি কি কারোর হাত পা কেটে গেছে? আমি নিজেই কাটা পড়েছি বাবা মুস্তাফা। তুমি বড় ভালো মানুষ, তোমায় নেকি করতে সাধ হয়েছে। আরে আল্লাহ, আমার কি সেই নসিব। ও, গা থেকে হাতটা সরাও বিবি সাহেবা। কেন আমাকে আমার মানে তুলছো? না না, আর দেরি করে লাভ নেই। আমার চোখটা বন্ধ। যেখানে নিয়ে যাবার আছে চলো চলো। আমি এরপর জ্ঞান হারাবো বিবি সাহেবা, আমি জ্ঞান হারাবো। বেশ বেশ বেশ, এই তোমার চোখ বাঁধ। এবার আমার হাত ধরে চলো। কি ঠিক আছে তো বাবা মুস্তাফা? ঠিক আছে বিবি সাহেবা। বাবা মুস্তাফা। বিবি সাহেব, এটা এটা এই নাটকের একটা অংশ, মানে ওইভাবে ঋষিপত্র আমাদের যে নাটক উপস্থাপনের সময় চিত্রায়ন করে দিয়েছিলেন, সেই অনুযায়ী আমরা করেছিলাম। আর বলাই বাহুল্য, এই এই দুটো নাট্যাংশ এবং তার আগে যে গল্প থেকে যে দুটি নাটকের অংশ করলাম, উপস্থাপনার চেষ্টা করলাম, তাতে ওই একই মানে নাটকের একটা বিশেষ ভূমিকা থাকে বলে বিশিষ্টজনেরা বলেন যে সমাজের যে মূল বক্তব্য, সমাজের ধারা, বিশেষ করে জীবিত মৃত্যুর সময় নিশ্চয়ই অনুভব করলেন নারীর অবস্থান, কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে দেখছেন, তাকে নিয়ে যথার্থ ভাবিত আদৌ হয়েছেন কিনা, এই সমস্ত মধ্যে দিয়ে ফুটে ওঠে তৎকালীন সামাজিক পরিস্থিতির একটা অপূর্ব ছবি। সেটা নাটকের মূল নাট্যকলার বৈশিষ্ট্য, সেটা এখানে লক্ষ্য করা যায়। আর সংলাপে যা হয় শিল্প সৃষ্টি, সেখানে এই সামাজিক সমীকরণগুলো যেমন ব্যক্ত হয়, কিছু সূক্ষ্ম ব্যঞ্জনাও থাকে। আর উপস্থাপনাটা কণ্ঠস্বরের মাধ্যমে
হচ্ছে, সেখানে উপস্থাপনার মধ্যে দিয়েও এমন কিছু বলা হয় যেটা দিয়ে বোঝানো যায় যে কি পরিস্থিতি এবং কি জাতীয় ব্যক্তি বা চরিত্রের মুখোমুখি শ্রোতাদের বা দর্শকদের করা হচ্ছে। কি করা হচ্ছে এটা? একজন এসে বসছেন, একজন এসে বসছেন। আচ্ছা আচ্ছা, কেউ একজন এসে বসলেন। আচ্ছা, কিভাবে তিনি বলছেন? আমার কথা আছে আমার সঙ্গে, ডাকুন ডাকুন না, ডাকুন ডাকুন। এটাই ধরুন আরেকজন বলছেন, এটা চরিত্র একটা ফুটে উঠলো, কি করা হচ্ছে, বসেই আমার কথা আছে, ও যেমন বললো আমার সঙ্গে, ডাকুন 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 না। এটাই ধরুন আবার চরিত্রটা অন্য, প্রেক্ষাপটটাও অন্য, সামাজিক সমীকরণটাও আলাদা, তখন কিরকম কি করা হচ্ছে, বসি বসি, আমার না কথা আছে একটু রামের সঙ্গে, ডাকুন ডাকুন না। এই যে ভিন্ন আচরণ, ভিন্ন অভিব্যক্তি, এসবের মধ্যে দিয়ে অত্যন্ত মানে সূক্ষ্মভাবে চেতনে অচেতনে ফুটে ওঠে অনেক কিছু, সামাজিক প্রতিফলন, ব্যক্তিত্বের রূপায়ণ, হ্যাঁ ফুটিয়ে তোলা। আচ্ছা, আর এছাড়া আর শ্রুতি নাটকের ক্ষেত্রে ধ্বনির একটা বিরাট ভূমিকা, সেজন্য কণ্ঠস্বর, শিল্পীদের কণ্ঠস্বর খুব গুরুত্বপূর্ণ একটা। আর উচ্চারণও উপস্থাপনের সময় কণ্ঠস্বরের ওঠানামা এবং উপস্থাপনা একটা সর্বজনগ্রাহ্য, মানে আমি বলতে চাইছি মান্যচলিত, যেরকম মান্যচলিত বলতে মানে মোটামুটি লোকেরা যেটা গ্রহণ করতে পারে, সেরকম একটা আকার দেওয়ার চেষ্টা করতে হয়। সেটার জন্য দরকার হলে অনুশীলনও করার দরকার। তবে এখানে সমস্যাটা হয় অনেক সময় স্থানীয় প্রভাব ইত্যাদি থাকে, সেগুলো একটু লক্ষ্য করলেও মানে সেটা থেকে উত্তীর্ণ হওয়া যায় সমস্যা থেকে। যাই হোক, কণ্ঠস্বরটা খুব ইম্পর্টেন্ট, উচ্চারণ অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে মানে অনেক সময় উচ্চারণের বিভিন্ন মানে শুধু যেমন স্বরলিপি দেখে গান হয় না, শুধু ধরুন অক্ষর পড়ে তো চরিত্র চিত্রায়ন হয় না, সেখানে উচ্চারণটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই উচ্চারণটা ঠিক মতো করতে হয়। যেমন পবিত্রবাবুর বইতে দেখেছি আকৃতি আর আক্রান্ত, এই দুটোর মধ্যে তফাৎ উনি তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে রিকার থাকলে কেমন হয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে, আর রফলা যদি ব্যঞ্জন বর্ণের, ওনার ভাষা হচ্ছে রফলা যদি পা ধরে বসে ব্যঞ্জন বর্ণে তখন কেমন হয়। আক্রান্তের সময় দেখুন আক ক, আক্রান্ত দুবার হচ্ছে ক, কিন্তু আকৃতির সময় আকৃতি ক একবার। এই তফাৎগুলো সূক্ষ্ম তফাৎ, এগুলো একটু অভ্যাস করলেই রপ্ত করা যায়। আর আরেক ধরনের প্রস্তুতি করতে হয় শ্রুতি নাটকের শিল্পীদের, সেটা হলো তার মানসিক একটা পরিণমন গঠন করে নিতে হয়। কারণ যে কোনো উপস্থাপনায়, সেই উপস্থাপনায় শুধু তো উচ্চারণ না, শুধু তো মানে শব্দকে প্রকাশ করা না, পাঠ করা না, তাকে ঠিক ঠিক মতো প্রকাশ করা, এটা একটা বিরাট জিনিস। সেখানে জীবের যেমন ভূমিকা আছে, মনেরও ভূমিকা আছে। মানে এই জীব আর মন সেখানে দুটোকেই চালায় মস্তিষ্ক, সেই জায়গাটা একটু শান দিতে হয়। এটা হলো। আর যদি সময় পারমিট করে তাহলে আমরা আর একটা ছোট শ্রুতি নাটক করতে পারি, আমাদের যেরকম বলবেন। আপনি কি একটা শ্রুতি নাটক পাঠ করবো? অবশ্যই ম্যাম। আচ্ছা, এটা যেটা পাঠ করতে যাচ্ছি গালাডে, এটা রচনা কাজল সুরে, দুটি চরিত্র, কর্তা আর গিন্নি। কোথায় গেলে? তাড়াতাড়ি এক কাপ চা করে আনো। বিধু, শুনতে পাচ্ছো? বিধু, ব্যাপার, ভোরবেলা আমার শাড়ির মতো চেঁচিয়ে মরছো কেন? গোয়ালিকে আগুন লেগেছে? কি আশ্চর্য, তোমার মধ্যে কি ভালো ভাবনাগুলো অদ্ভুত ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম একটা বিশেষ দিনে তুমি ষাঁড় গোয়াল, এসব কি হচ্ছে বিতু? এত সুন্দর ফ্ল্যাটটাকে আমার গোয়াল ঘর বানিয়ে ছাড়লে। বেশ করবো বানাবো। যে মানুষটা বেলা 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে যদি ভোরবেলা উঠে ষাঁড়ের মতো চেঁচাতে থাকে। আবার তুমি ষাঁড়ের সঙ্গে আমাকে তুলনা করছো?
একদম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। বছরকার দিনে তুমি কিন্তু ঝগড়াটা শুরু করলে। বেশ করবো, বছরকার দিনে যা সত্যি যা মুখে আসবে তাই বলবো। সকালে উঠে এমন চেঁচাচ্ছ যে মন দিয়ে ঠাকুর পুজোটাও করতে পারবেন না। আর লোকের বাড়ি সকালবেলা দেখো দেখি কর্তারা কেমন এক হাতে ফুলের প্যাকেট আর এক হাতে দুধের বোতল নিয়ে ঘরে ঢুকছে। তুমি কি অকম্মা ঢেকি, এই হাঁটু ব্যথা নিয়ে আমি কিনা ছুটতে এলাম। হ্যাঁ, তা তো বলবেই। সারা জীবন ভোরবেলা বেরিয়ে গাধার মতো খেটে রাত্রে বাড়ি ঢুকেছি ওই তোমাদের সুখের মুখ দেখবো বলে। এই শর্মাই ছেলেকে কত টাকা দিয়ে পড়িয়েছে, তাই ও আজ রিসার্চ করছে বিদেশ। আর এখন একটু বেলায় দেখে উঠি বলে একেবারে এবার যে তুমি ফ্ল্যাটটাকে আস্তাবল বানিয়ে তুললে, তার বেলা আস্তাবল বানালাম কখন? কেন কেন ওই যে বললে গাধা খেতে? হতশ্রী, এইটুকুও পড়াশোনা করনি? আস্তাবলে গাধা থাকে না, ঘোড়া থাকে, বুঝলে? ঘোড়া। দেখো দেখো, এই সাত সকালে পড়াশোনার খোটা দেবে না বলছি। পড়াশোনা হয়নি তো আমার জন্য। ক্লাস 8-এ পড়ি যখন, তখন থেকে পেছনে লাইন লাগিয়ে লজ্জা করি না। সব সময় বলি কিনা লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না। আমার লেখাপড়া হয়নি তো তোমার জন্য। দেখো দেখো বাবা, এই সাত সকালে এই কান্নাকাটি আবার। তাও তো আমি ওই অন্য খারাপ স্বামীদের মতো বলিনি যে তোমার বাপ মা তো কিছুই শেখায়নি। ডাক্তার মশাকে বলছে আস্তাবল। দেখেছো দেখেছো, এবার ঘুরিয়ে বাপ মা তুললো সার বলেছি বলে এত কথা। আসলে জানি রাস্তাঘাটে দেখেছো তো কিছু কিছু পুরুষ ষাঁড়ের মতো নিয়ম করে খবরের কাগজে হেডিং হয়ে যাচ্ছে, তাই ওই ওই শর্টটা আমি ঠিক সহ্য করতে পারি না। দেখে আমি কিন্তু বলেছি খারাপ স্বামীদের মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়িও না। আর যা বলা ঝটপট বলে ফেলে দেখি। রাজ্যের কাজ পড়ে রয়েছে, কাজের দিদি আজ আর আবার আসবে না। সকালে উঠেছে কেন? হ্যাঁ, কোথাও বেরোবে? হ্যাঁ, বাজারে যাবো। তাড়াতাড়ি এক কাপ চা দাও, একটু গুছিয়ে বাজার করব। মানে আজকের এই বিশেষ যাকে একটু সেলিব্রেট করবো। বাজার করবে, পরে সেলিব্রেট করবে? মানে মানে কাল কাল শোবার সময় সব ভেবে রেখেছি। ও, সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, তাই তো। তুমি তুমি জানো না কেন আমার ঘুম থেকে রোজ উঠতে দেরি হয়? কেন কেন? ওই বই করে বলেছিলাম ছেলেটাকে এখানেই জয়েন করুক, ঘরের ছেলে বাবা ঘরে থাকবে, বিপদে আপদে পাশে পাবো। তা না, ওই বেশি রোজগারের লোভে ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দিল। এখন ওর চিন্তায় আমার রাতের ঘুম গেল। কেন কেন পাঠালে ওকে? হ্যাঁ, কেন কেন পাঠালে? বেশ করেছি, পাঠিয়েছি। তুমি জানো না একটু ভালোভাবে থাকতে গেলে কত টাকা লাগে? জানি তো, জানি। তোমাদের ভালোভাবে থাকা মানে তো ওই ওই কতগুলো মল আর হোটেল রেস্তোরাঁ, নিজেদের রক্ত জল করার বাড়তি টাকা সব ওখানে গিয়ে ঢেলে দিচ্ছে এই কতগুলো কতগুলো অসুস্থ সুখের জন্য। ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলে? ঠিক ঠিক, আমার ছেলে, আমি যা ঠিক করবো তাই হবে। তুমি তুমি তখন রাজি হয়েছিলে কেন? শান্তির ভয়, চিৎকার করে প্রতিবেশীদের দলে টানো। লজ্জা করে না তোমার? হ্যাঁ, জোর করে আমার সম্মতি আদায় করে ওকে একেবারে বাইরে পাঠিয়ে দিলে। ঠিক করেছিলাম, যেমন বলবে বলবো তেমন চলবে। এই তো এই হয়েছে তোমাদের এক মুশকিল। এই বিয়ের আগে মিনি বেড়ালের মতো থাকো, আর বিয়ে হয়ে গেলেই ভাবো স্বামীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব তোমাদের একেবারে অধিকার। মিনি বেড়াল হয়ে গেল হুলো বেড়াল। আমি হুলো বেড়াল? পাশের থেকে ঘুঘুটি পাখি দেখে আমি বলবো যে তুমি আমাকে হুলো বেড়াল বলেছো? সমগ্র নারী জাতিকে এইভাবে অপমান করছে? না, সমগ্র নয়, খালি তোমাকেই বলেছি। আমাকেই বা কেন বলবে? ও তুমি যে আমাকে ষাঁড় বললে তার বেলা? হ্যাঁ, সেটা তো বলবেই। বছরকার দিনে ভালো ভাবনা তো ভাবতে পারো না। নিজে একেবারে ভালো ভাবনা ভেবে উল্টে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে জ্বালাতে আরম্ভ করে দিল। যাকে সবার সময় কি ভেবেছো চটপট বলে ফেলো, আমার কাজ আছে। বাবা, হাঁটুটা কোথায় গেল একেবারে। মেনু মেনু ভেবেছি বুঝলে, বিশেষ দিনের বিশেষ দাবি। কি কি মেনু শুনি? একবারে দাবি দেওয়া নিয়ে কি আমার সর্বহারা এলেন? আমার হাঁটুর ব্যথাটা যে বেড়েছে সে খেয়াল আছে? তার কি ব্যবস্থা করলে? চেন্নাইতে যোগাযোগ করেছো?
এখানে কি একটা ডাক্তার দেখালে ব্যাস দায়িত্ব শেষ। ওই জন্যই তো তোমাকে বলেছিলাম ছেলেকে কাছে রাখো। ওই নেটে ফেটে দেখে ওইসব তো একবার মুখ দর্পণে। কেন তুমি কি করতে আসো? ডাক্তার বোনের মতো দাঁড়িয়ে বেড়াচ্ছ, নিজের বউর দিকে মোটে খেয়াল আছে তোমার? ঘর জ্বালানি আর পর ভুলানি সব। তবে ছেলে আসবে ততদিন আমার চিকিৎসা হবে না? ও যদি এখন সেটেল করে যায় ওখানে, 5 বছর ধরে বলছি একটু ওর কাছে নিয়ে চলো, ওখানে ট্রিটমেন্টটা করাবো। তা নয়, পয়সা বাঁচানোর জন্য উনি চেন্নাই দেখান। আর ওদিকে তার বউয়ের ক্যান্সার হলো, তার বাবার হার্টের প্রবলেম, অমনি উনি টাকার থলি নিয়ে ছুটছে। লজ্জা করলো না বলতে? ওই বাবাদের মধ্যে তো একজন তোমার বাবাও ছিলেন, আর ক্যান্সার পেশেন্টদের মধ্যে তোমার মাও তো আছেন। জাগে জাগে, আজ কি এমন হলো যে অত সাথে মেনু ভেবে ফেলেছ? আগে তো এসব দিন এসেছিল, কই তখন তো কিছু বলনি। বলিনি, আজকে বলছি। ভালো মন্দ খেতে এরকম দিনে আমার তো ইচ্ছে করে নাকি। আর ও হোটেলে খাবার অভ্যেস তো এই জীবনে হলো না। তোমার হোটেলে তোমার রান্না ছাড়া আমার আবার কিছুই ভালো লাগে না। বিধু রান্নায় তুমি আবার হ্যাঁ মানতেই হবে। এবার কথা বাবা জীবন অনেক তো তার পাচ্ছিলে, তাই না? সব পুরুষের একরা, বিশেষ সময় একেবারে থাপ্পাস। যাকে কি রান্না করতে হবে বলে ফেলো। আবার বলছি, কাজের লোক কিন্তু আজ আর আসবে না, যা বলবে ছোট করে বলবে। ছেলেটা এখানে নেই সেটা একবার মনে রাখে না, নো লাগে বলে সব শেষ করছে। মুখে রুজবে ভালো মন্দ, বুঝবে দেখো আমারও তো ছেলে ছেলে বাতি সব একটা করে তো, তাই তোমরা ভাবো তোমার ছেলের মতো আর দ্বিতীয়টি হয়। যত জ্ঞান দিতে হবে না, ছটফট বলো, কাজ আছে। ওই সকালে ব্রেকফাস্টে ফুলকো লুচি, ছোলার ডাল আর বাবা, সব করছো? কি আশ্চর্য, সবটা জানবা? দেখো কি এমন বললাম, কি বললাম? ঠিক আছে ঠিক আছে, তবে রাজভোগ বাদ, তোমার ডায়াবেটিস আছে। দুপুরবেলা ওই বাঁশপাতি চালের ভাত, গা ঘি দিয়ে, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে প্রথম পাতে। তোমার কোলেস্টেরল কি একদিন খেলে? তাহলে আলু ভাতেও বাদ যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মাছের মাথা দিয়ে মুগ ডাল, সঙ্গে বেগুনি। ঠিক আছে, তবে বেগুনি হবে না, তেল ঘি ভাজা ভুজি একেবারে বন্ধ, কোলেস্টেরল বাড়বে তোমার। তারপরে মাছের কালিয়া, কচি পাঠার ঝোল। বেশ বেশ বেশ, তবে পাঁঠা বাদ, ওই মুরগির ঝোল। শেষ পাতায় চাটনি আর দই। শোবার সময় ভেবেছো? আমাকে একবার বলেছ? ও মা, ও তোমাকে বলার কি আছে? মালপত্র তো সব আমি আনবো। আর আমাকে যে রাখতে হবে, কাজের দিদি আসবে না, তোমাকে বলিনি? দূর রান্না খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আজকের দিনে সব বাড়িতেই ভালো মন্দ হচ্ছে, আর আমাদের বাড়িতে রান্না দিদি আসবে না বলে একটু ভালো মন্দ হবে না। ইচ্ছে করে? তোমার কি একটুও ছেলেটার কথা মনে হচ্ছে না? আজকে দিনটাই বড় হলো, আর ওদিকে যে ও বিদেশ বিভুয়ে হাত পুড়িয়ে খাচ্ছে কি খাচ্ছে না, তোমার লজ্জা করে না? সারা রাত ধরে খাবারের মেনু ভেবেছো, ওকে বাদ দিয়ে এসো তোমার মুখে ঢুকবে? ছি! মা, তুমি তো বলেছো যত বেশি দিন ওখানে থাকবে তত বেশি করে টাকা জমাবে। ততদিন আমরা কোনো ভালো মন্দ খাবো না। এই এমন কথা তুমি বলতে পারলে? আর তাছাড়া তুমি যেভাবে জীবন কাটিয়েছে চিরকুশের মতো, ও কেন সেভাবে জীবন কাটাবে? কি বলে? কি মুখে আটকালো না তোমার? আমি চিপুস? কোন জিনিসের অভাবটা রেখেছে? হ্যাঁ, তোমার কোন জিনিসের অভাব রেখেছে? এতদিন একটা গাড়ি কিনতে পেরেছো, একবারে আমেরিকায় ছেলের কাছে নিয়ে যেতে পারলে, যাতায়াতে নাকি অনেক খরচ, এদিকে এর মেয়ের বিয়ে, ওর অসুখ, রিটায়ার করার পর সব টাকা দিয়ে এভাবেই গেল। আমি পছন্দ করি না বলে লুকিয়ে লুকিয়ে সাহায্য করো। ছেলেটা যাতে তোমার মতো না হয় তার জন্যই আমি চাই ও ওখানে কাজ করে টাকা জমা, তোমার কোনো প্রভাব যেন ওর উপর না পড়ে। ছেলেটা বাইরে আর ওনার নোনা সাক্ষাৎ করছে, লজ্জা করে। যা করে দিচ্ছি, যাও যাও বাজারে যাও, তবে বলে দিলুম আজকেই লাস্ট। থ্যাংক ইউ। আসলে স্বামী স্ত্রীর এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপারটাকে মানে চুপ চুপ, আর পুলিশে দিতে হবে না। না মানে আসলে তা না, মানে বলছিলাম কি, মানে ওই আর একটা কথা। আবার কি কথা? এই ঝটপট বলে ফেলো তো, রাজ্যের কাজ আছে আমার। মানে বলে ওই মানে কয়েকটা দাবি বলতে পারো।
দাবি? হ্যাঁ কেন কেন গেলার ব্যাপারটা তো মিটেই গেল। এই না মানে আমাকে আমাকে আরে বলে ফেলো বলে ফেলো। আমাকে আমাকে আমার মতো থাকতে দিতে হবে। আরে বাবা তো কাছে মাত্র সবই তো চলে চলে চালিয়ে যাচ্ছ। না মানে ওই ওই ছেলেকে ছেলেকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে হবে। না একদম না। ছেলেটা দুটো পয়সার মুখ দেখতে প্রথমে সহ্য হচ্ছে না। কেন ও কেন ওখানে একা একা পড়ে থাকবে? হ্যাঁ কেন কেন? কেন কেন তাহলে ওকে এত পড়াবে কেন? সেটা লেখাপড়া শেখানোটা আমার ডিউটি। ওকে সাথে কথা বলছো বলতো? এই তুমি তো বোকা হ্যাঁ বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, আর কোনো ব্যাপার না, ষাঁড় হয়ে গেছে, এবার পাঁঠাটাও বলে ফেলো। সরি সরি সরি। আসলে ওই যে পাঁটা ঝোল খাবে বলেছিল না, আর তাই তো মুখ ফুসকে যাই হোক খোকা ওইখানেই থাকবে। না, থাকবে না। লেখাপড়া শিখিয়েছি ওকে ওই টাকা রোজগারের যন্ত্র বানাবো বলে নয়। তুমি সারা জীবনে যা রোজগার করেছো ও 5 বছরে তাই করবে। কি হবে কি হবে অত টাকা নিয়ে কি হবে? কত টাকা লাগে? আমাদের ফ্ল্যাট রয়েছে, আমার আমার রিটায়ার করার সব টাকাগুলো রয়েছে, পেনশন রয়েছে, আরো চাই আরো। ওর জন্য টেনশনে আমার রাতে ঘুম হয় না। হাই প্রেশার, ডায়াবেটিস, তোমার তো বুক ধর পড়ানি, হাঁটুতে ব্যথা। 2,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবে হাই রাইজে, ঘর মোছার লোক পাবে না, তো দেখবে ওই ফ্ল্যাটই তোমাকে ফ্ল্যাট করবে। কি হবে? হ্যাঁ কি হবে? অত টাকা নিয়ে কি হবে? ভোগের প্রয়োজনটাকে একটু খাটো করো বিধু, খাটো করো। তাহলে আর কি, বলে বসিয়ে রাখো তোমার ছেলেকে। আমাদের উপস্থাপনা আমরা শেষ করলাম।